দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। যেহেতু ভারতের চাপটা কিন্তু এখন পিছনে পড়ে গেছে, কারণ ভারত থেকে প্রতিবাদ আসছে কিন্তু রফিক ভাই একটু একটা বিষয় রয়ে গেছে, আমি এই বিষয়টা, আমাদের সময় কম। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে মব করে বা পিটিয়ে আত্মরা করে তারপরে তাকে পুড়িয়ে হত্যার যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদে ভারত কিন্তু ধীরে ধীরে ভারতের জনগণ আরো উত্তাল হচ্ছে। আগে যেমন আন্দোলন ছিল ভারতে, সেটা নিয়ে এখন এটা আরো অনেক বেড়েছে। আজকের দিনের কথা বলছি আমি। এমনকি নেপালে ভয়াবহ অবস্থা এই আন্দোলনের গতি, যেটা ওই দেশের সরকার অলরেডি কিন্তু প্রচন্ড চাপে পড়ে গেছে। সে কারণে এই রণধীর জয়সওয়াল গতকালকে তিনি বলেছেন যে 2900টি কি বলে সংখ্যালঘু নির্যাতনের তথ্য প্রমাণ ওনারা নথিভুক্ত করেছেন, এবং এসব নিয়ে বাংলাদেশের সাথে চরম টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত কি হবে, কি হতে যাচ্ছে, জাস্ট আমাদের দেশের পরিস্থিতিটা কি দাঁড়াবে, এই দুই দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অলরেডি নষ্ট হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয়? সে নষ্ট তো অলরেডি হয়ে রয়েছে, এখন সাময়িক আছে নষ্ট, কিন্তু বলতে গেলে এই সম্পর্ক এখন নাই। এটা শুধু আনুষ্ঠানিক বাকি আছে, নষ্ট হওয়ার আনুষ্ঠানিকতা বাকি আছে, আর কিছু না, সবটাই গেছে। এখানে শুধু এই ছেলেটার কথাই বলতেছেন কেন আপনি? এটা বললাম না গতকালকে ফরিদপুরের ঘটনা, পরশু দিনে ওই একটা ছেলেকে, এটা তো মিডিয়াতে আসছে, পেপার আসছে, যে তাকে চাঁদাবাজ ট্যাগ দিয়ে তাকে পরে দেখা গেল এটাও তো চলে গেছে। এখন আপনি এই যে আসতেছেন সংখ্যাগুলো কোথায় আসতেছেন ভাই? সংখ্যালঘুই গেলি তারা আপনি হিন্দুদের সংখ্যালঘু বলতেছেন, যা হিন্দুদের ব্যাপারটাই আসতেছে সেটা না। এখানে আরেকটা কথা, নোয়াখালীর যে উড়ির চরের ঘটনা, গতকালকের ঘটনা এটা, বা পরশু দিন, এটা আজকে আসছে, যেটা হলো তার এরা দুই ভাই, মানে ওরা হলো গরিব মানুষ, আর গ্রামের ইয়া থাকে না, আওয়ামী লীগের সমর্থক থাকে না, ওরকম। ওরা মা মারা গেছে, আসছিল দেখতে, ওরে ধরা দুই ভাইয়ের চোখ ইয়া করে ফেলছে, উপরায় ফেলছে। আজকে ইয়াতে আসছে, ফেসবুকে আসছে, দেখেন। এখন ধরেন এই ধরনের সিচুয়েশন মানে যেগুলি হচ্ছে, এটা খুব ভয়ঙ্কর সিচুয়েশন। আর এই যে ধরেন আজকে ওই কথাটা বললো যে আমাদের মাদ্রাসায় যে আপনার বিস্ফোরণ হলো, এখন ভারত যে বারবার কিন্তু যে অভিযোগ করতেছে যে আপনাদের এই আছে, তাহলে এগুলি ওনারা ফুটাফুট ধরবে না? তো ওরা কি আপনার বসে থাকবে? আমাদের এই দেশ থেকে যে বিবৃতিগুলি দিচ্ছে, এগুলি ওরা কারেকশন করতেছে না, তা ওরা কি মনে করেন যে বসে থাকবে? ওরা কি বসে রয়েছে? ওরা, আমি তো সবসময় বলি ভারতের রাজনীতিবিদরা খুবই বুদ্ধিমান, তারা খুব স্লো লেভেলে কাজ করে এবং ডকুমেন্টারি কাজ করে। আপনার মুখে মুখে আমাদের দেশের এই যে ওই দেশ স্বাধীন করে অবস্থাছে, এই কি নতুন করে স্বাধীনতা কোথায় গেল? 24-এর স্বাধীনতা, এখন তো ওনারা নিজেই স্বাধীন হয়ে যেতেছে। এগুলি শুধু ভারত বিরোধিতা করে মানুষের মনকে বিগড়ায়া দেয়া, দেশকে অস্থিতিশীল করে। এটা হলো পাকিস্তানের চোর, আমি মনে করি। এরা সবাই পাকিস্তানের চোর, না হয় কোনো সময় এই কথা বলতে পারে না, কারণ দেশ স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতা নিয়ে কথা বলবো। যা সব রাজনীতি আগে রাজনীতি করছে, যারা আপনি আগে দেশ শাসন করে, তাদের দুষ্কুটি ফুটায় ধরতে হবে। আওয়ামী লীগ যে ভুলগুলি করছে সেইগুলি ফুটায় ধরবে, সেই তারা এই ভুল করছে, এই ভুল করছে, কিন্তু দেশের স্বাধীনতার সাথে সম্পর্ক কি? এটার দেশের মানচিত্রের সাথে সম্পর্ক কি? রবীন্দ্রনাথ ইন্ডিয়ান দেখে, তার রবীন্দ্রনাথ হিন্দু দেখে ইন্ডিয়ান না। রবীন্দ্রনাথ অরিজিনালি ভদ্রলোকগুলি হিন্দু মানুষ, এই জন্য রবীন্দ্রনাথের কোনো কিছু থাকতে পারবে না, জাতীয় সঙ্গীত থাকতে পারবে। আবার আপনাকে একটু কারেকশন করি, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, সনাতনী নয়। রবীন্দ্রনাথ হচ্ছে ব্রাহ্ম সমাজের অনুসারী, ওটা হিন্দু ধর্ম। ব্রাহ্ম সমাজের অনুসারী ছিলেন, ওনারা মূর্তি পূজা করতেন না, ওনারা একেশ্বরবাদী। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর অথবা ওনার পূর্বপুরুষরা হিন্দু ছিলেন, তবে উনি মতাদর্শ ওনার ওই রকমই ছিল। আচ্ছা, এখন কি হচ্ছে? কবি নজরুলের বাড়ি কোথায়? চুরুলিয়া, পশ্চিমবঙ্গের চুরুলিয়া। ওই কবি সাহিত্যিকদের কোনো দেশ হয় না, কবি সাহিত্য, আপনি বলি আপনাকে, হয় না। এখন এই কবি নজরুলকে বঙ্গবন্ধু এই দেশে নিয়ে আসছিল স্বাধীনতা পরে, জাতীয় কবির মর্যাদা দিছে। তো ভদ্রলোকের বাড়ি কিন্তু ইয়াতে, ইন্ডিয়াতে।
তাহলে এখন ওনাকে ঢাকা ইয়াতে আসে হাদিরও ওইখানে আপনার ইয়া দিছে। এখন চুরুলিয়া থেকে ওইরকম ওই চুরুলিয়াবাসী যারা আছে ভারতের, ওরা মিছিল মিটিং করতেছে যে আমাদের কবিকে তারা অমর্যাদা করতেছে। ভাই আবারও এই বিষয়ে আমি করি, এন্টারফেয়ার করি আপনাকে। রবীন্দ্রনাথ, নজরুল বা আমি আর আপনি বাংলাদেশ বা এই ভূখণ্ডে, কিন্তু রবীন্দ্র নজরুলের জন্ম ব্রিটিশ ভারতে। ব্রিটিশ ভারত ভেঙে যত দেশ হয়েছে তারা সব দেশের সিটিজেন আমি মনে করি। কারণ ওনাদের জন্ম, যেমন আপনার বাবার জন্ম ব্রিটিশ ভারতে, আপনার দাদার জন্ম ব্রিটিশ ভারতে, তো এই দেশগুলো এগুলো তো ভারত ভেঙে পরে কয়েকটা দেশ হয়েছে, এই কারণে আমাদের সিটিজেনশিপ আলাদা হয়েছে। এখন মূলত আমরা রুটে যদি যাই তো আমরা তো ভারতীয়ই, সবাই ভারতীয়, পাকিস্তানিরাও ভারতীয়, আফগানিরাও ভারতীয়, আমরা বাংলাদেশিরাও ভারতীয়, সবই তো রুটে যদি যাই আমরা। আরে মাসুদ ভাই, আসলে তো জানেন কি, আমাদের এই দেশের যারা ওই কিছু সংখ্যক, এখন তো আমরা ওইগুলি বলতে পারি না, ওই যে অন্ধ ধর্মান্ধ যারা বলবে, ধর্মান্ধ, এরা অন্য কোনো নাম দিল ধর্মান্ধ, ওই ধর্মান্ধরাই ওরা পাকিস্তানের পক্ষ হইয়া এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতেছে ভারতের সাথে। একটা শুনেন, এখানে এই যে এরা পাকিস্তানের এজেন্ট, আমি বলবো সবসময় বলবো পাকিস্তানের এজেন্ট। পাকিস্তান ওরা চাচ্ছে, আমি ওই দিনও বলছিলাম যে যেহেতু পাকিস্তানের নিজের দেশেই তারা বিশৃঙ্খল অবস্থায় আছে, বেলুচিস্তান, এরপরে ধরেন ওই কি জানি উপদেষ্টা ওই দিন বলছিলাম যে 10 জন রে মারছে পরশুদিন, ওই জিনিস গেলে তারা বিপদের মধ্যে আছে। যুদ্ধ অবস্থা বেলুচিস্তানে, পুরা যুদ্ধ অবস্থা। ওইখানে বেলুচিস্তানে লিবারেশন আর্মি আছে যারা, ওদের সাথে যুদ্ধ চলতেছে। হ্যাঁ, আর আফগানিস্তানের সাথে যুদ্ধ হতেছে, থেমে যুদ্ধ হইতেছে। ওদের তো কোনো উপায় নেই, চতুর্দিক দিয়ে মাথা গরম। কিন্তু এই দিক দিয়ে ভারতের একটা সীমান্ত নিয়ে তারা সবসময় কিন্তু ইয়াতে যুদ্ধ অবস্থায় থাকে। পাকিস্তানের চতুর্দিক থেকে কিন্তু যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। কারণ পাক ভারতকে কিভাবে পেকাতে ফেলানো যায়, ভারতকে কিভাবে বিশৃঙ্খলের মধ্যে পজিশনে ফেলানো যায়, ওই জন্য বাংলাদেশ একটা এই ওদের যে এজেন্ট দিয়ে একটা নতুন করে তৈরি করতেছে, যে ভারতের একটা ব্যস্ত রাখার জন্য। রফিক ভাই, পাকিস্তান নিয়ে স্টাডি করি না। রফিক ভাই, এক মিনিট, আমি আপনার কথা থেকে বলছি, আমি পাকিস্তান নিয়ে আমি খুব স্টাডি করি না। তবে আমার মনে হচ্ছে পাকিস্তানে ভারত বিরোধিতাটা হচ্ছে একটা পলিটিক্স। এই পলিটিক্সটাকেই ওরা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ভারতের সাথে ওদের সমস্যা কোথায়? ওরা সমস্যা কথা শুনেন, বলেন আপনি। একটা তো দেখি না। আপনি যদি যখন পাকিস্তানকে ভাগ করে দেয়, যে ম্যাপ তৈরি করে দিয়েছে, সেই ম্যাপকে যদি আপনি মেনে নেন, তাহলে তো আর এত যুদ্ধ বিগ্রহের তো প্রয়োজন হয় না। তো এটা তো ওই সমস্যা না। সমস্যাটা যদি শুনেন, পাকিস্তানি সেনাবাহিনী, বুঝছেন, ওরা হলো করাপ্টেড। পাকিস্তানের সেনাবাহিনী হলো করাপ্টেড। এই করাপ্টেডের কারণে ওরা একটা ধর্মীয় একটা উন্মাদনা তৈরি করে সবসময়। তৈরি করে এরাই কিন্তু ওইখানে বিপদে পড়ছে। ওরা ধর্মীয় উগ্রবাদ তৈরি করছে, এরা তৈরি করে জনগণের মধ্যে 2-3টা ভাগ করে দিয়ে দিছে, বুঝতে পারছেন? একটা হলো এই যে ধর্মীয় অন্ধ উগ্রবাদীরা, আর সাধারণ জনগণ। এই নিয়ে তারা কিন্তু সবসময় একটা, আপনি দেখেন, শিয়া সুন্নি, শিয়া মসজিদে আক্রমণ, সুন্নি মসজিদে আক্রমণ, বোমা বিস্ফোরণ, এই একটা এটা করে রাখে ওই পাকিস্তানের রাজনীতিকে সবসময় তারা কন্ট্রোলের মধ্যে রাখে। এবং এখন দেখেন পাকিস্তান রাজনীতিবিদদের 5 পয়সা দামও নাই। ওরা হলো আপনার ছাগলের 3 নম্বর বাচ্চা। সেনাবাহিনী যা বলে তাই তাদের করতে হয়। না হয় দেখেন না, ইউক্রেনের ঘটনার কারণে ইমরান খান চলে গেল গা, প্রধানমন্ত্রী তো চলে গেল গা। এখানে ওদের কাজই হলো ওই কাজ করা। পাকিস্তানের সেনা হলো করাপ্টেড। ওরা সারা পাকিস্তানের মানুষের যাই বলেন না কেন, কিন্তু ওরা সেনাবাহিনী হলো করাপ্টেড, ওই কাজগুলি আর করে। এবং পাকিস্তানের আশেপাশে দেশগুলি যেগুলি আছে, সবগুলি পাকিস্তানের এই আপনার এই করাপ্টেড ব্রেনের জন্য ওরা বিপদে আছে। আফগানিস্তান এর জ্বলন্ত উদাহরণ। এবং আফগানিস্তান এটা এখন বুঝতে পারছে দেখি, আফগানিস্তান এখন মনে করেন তাদের চিন্তাধারা আসছে, যেখানে পাকিস্তানের সাথে এখন মিল করতেছে, এই জন্য তাদের যুদ্ধ অবস্থা বিরোধ করতেছে।